ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের প্রথম অধ্যায়ের আলোচনা শেষ। আজ থেকে আমরা দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শুরু করব। দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠের আলোচনা। এই দ্বিতীয় অধ্যায়ে রয়েছে আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠানসমূহ। তা আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠানসমূহ আলোচনা করতে হলে আমাদেরকে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এই বিষয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এই অধ্যায় থেকে আমরা অনেকগুলোই পাঠ আলোচনা করব এবং আলোচনা শেষ হওয়ার পরে এই অধ্যায় থেকে যে নোটটা আমরা আলোচনা করেছি সেই নোটটা তোমাদের দিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে এমসিকিউ যেগুলো আছে সেই এমসিকিউ নোট তোমাদের দেওয়া হবে। তাহলে দেখো, আমাদের আলোচনার বিষয় আন্তর্জাতিক সংগঠন, রাষ্ট্রবিজ্ঞান, ক্লাস 12 সেমিস্টার 3, সম্মিলিত জাতিপুঞ্জের আলোচনা। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ কিভাবে গঠন করা হয়েছিল তার একটু পিছনের দিকে, মানে একটু ব্যাকে আমাদের যেতে হবে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। সেই 1914 খ্রিস্টাব্দ থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল। সেই প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, তার পরিণাম, এই সমস্ত বিষয়গুলো দেখে আন্তর্জাতিক মহলের যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা চিন্তাবিদ রয়েছেন, তারা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েন যে সারা বিশ্বে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যাবে। সেই উদ্দেশ্যেই 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি জাতিসংঘ বা লিগ অফ নেশন তৈরি করে। এই সংগঠনটি বা সংস্থাটির কিছু দুর্বলতা ছিল। কি কি দুর্বলতা? যে শক্তিশালী রাষ্ট্রগুলির অনীহা, শক্তিশালী রাষ্ট্রগুলো এই সংগঠনে বা সংস্থাতে যোগ দিতে চায়নি। দ্বিতীয়তে রয়েছে নিজস্ব সামরিক শক্তির অভাব। জাতিসংঘের কোনো রকম কোনো নিজস্ব সৈন্যবাহিনী ছিল না। একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের দ্বন্দ্ব বাঁধলে যে সৈন্যবাহিনী প্রেরণ করে সেখানে তার দ্বন্দ্বের মীমাংসা করবে, এইরকম ধরনের কোনো সৈন্যবাহিনী জাতিসংঘের ছিল না। আরেকটা পয়েন্ট রয়েছে সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে দুর্বলতা। জাতিসংঘ যে সমস্ত সিদ্ধান্তগুলো নিচ্ছে সেই সিদ্ধান্তগুলো পালন করার ক্ষেত্রে তার দুর্বলতা রয়েছে। কারণ বিশ্বের যে বৃহৎ রাষ্ট্র তারা জাতিসংঘের সিদ্ধান্ত কোনো সময় মেনে নেয়নি। তোমরা একটা বিষয় জেনে রাখবে, জাতিসংঘ তৈরি হয়েছিল কিন্তু এই জাতিসংঘের সদস্য ছিল না আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে এই সমস্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি জাতিসংঘটা অনেকটাই কিন্তু দুর্বল ছিল। সেই দুর্বলতার দিকে লক্ষ্য রেখে আমরা বিষয়টি আলোচনা করব। তাহলে 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। তা জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পরেও আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলির মধ্যে কিন্তু একটা বিবাদ বিসম্বাদ লেগে থাকে। তারা কোনোভাবেই নিজেদের যে ক্ষমতাটাকে সেটাকে প্রকাশ করতে তারা কোনোভাবেই অনীহা হয়নি। মানে তারা অন্যান্য রাষ্ট্রের উপর আক্রমণ চালাচ্ছে। আমরা প্রথম অধ্যায়ে জেনেছি যে জার্মানি কিভাবে পোল্যান্ড আক্রমণ করেছিল। সেই পোল্যান্ড আক্রমণ করার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তাহলে দেখো, জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তবু এই জাতিসংঘ জার্মানিকে আটকাতে পারেনি। জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল। সেই পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের শেষ হয়। তারপরেই আছে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 খ্রিস্টাব্দে এবং যখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তারপরেই 1946 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘটে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরেও আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত নেতাগণ রয়েছেন তাদের মনে আবার উদ্ভূত হয়েছে যে আমাদেরকে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা করতে হবে, যে সংগঠনে সমস্ত রকমের রাষ্ট্র তার অন্তর্ভুক্ত হবে। তাহলে জাতিসংঘের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার মধ্য দিয়েও কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে যারা রাষ্ট্রনেতারা ছিলেন তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই অনীহা প্রকাশ করেনি। মানে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা প্রয়াস চালিয়ে গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষের মৃত্যু, বিপুল সম্পত্তির ক্ষয়, মানবিক বিপর্যয়, বিশ্ব নেতারা চাইলেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা এমন সংগঠন বা প্রতিষ্ঠান তৈরি করা হোক যেখানে সবাই অন্তর্ভুক্ত হবে, যেটা আমরা আলোচনা করলাম। এর ফলে মিত্র শক্তির যে সমস্ত দেশগুলো ছিল তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়েই কিন্তু আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার জন্য তারা উদ্যোগ গ্রহণ করতে শুরু করে। এরই ফলস্বরূপ 1945 সালের 24শে অক্টোবর
প্রতিষ্ঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ। তাহলে আমরা আলোচনা করলাম কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার পরে কত তারিখে কিভাবে কত তারিখে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হওয়ার পিছনে কিন্তু আন্তর্জাতিক নেতাদের হাত রয়েছে। তাদের উদ্যোগেই আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার একটা পথ তৈরি হয়েছে। সেই আন্তর্জাতিক সংগঠনটি ইউএনও সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার জন্য কিন্তু অনেকগুলোই সম্মেলন হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন থেকেই শুরু হয় তখন থেকেই কিন্তু এই সমস্ত সম্মেলনগুলো শুরু হয়েছিল। সেই সম্মেলনগুলোর মধ্য দিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়। তাহলে দেখো, প্রথমে আছে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্ভব। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রুজভেল্ট, মার্কিন রাষ্ট্রপতি। তিনি প্রথম ইউনাইটেড নেশনস নামটির কিন্তু প্রস্তাব দিয়েছিলেন। এই উদ্দেশ্যে 1941 সালে 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস, মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা কংগ্রেস, তার 4 ফ্রিডমস নীতির ভিত্তিতে ইউএনওর আদর্শ স্থাপন করা হয়। তাহলে এটা ইউএনও উদ্ভবের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপরে চলে আসি যে সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের বা প্রতিষ্ঠার যে ধারাবাহিক ইতিহাস রয়েছে সেই ইতিহাস আলোচনাতে। তাহলে প্রথমে আছে লন্ডন ঘোষণা। লন্ডন ঘোষণায় কি আছে? লন্ডন ঘোষণা হয়েছিল 1941 সালের 12 জুন। এই সালগুলো এবং তারিখ অবশ্যই মনে রাখবে। সাল এবং তারিখ স্তম্ভ আকারে পড়তে পারে পরীক্ষাতে। ডেট বা তারিখটা দেওয়ার মানে হচ্ছে এটাই, যখন কোশ্চেন জটিল হয় তখন কিন্তু এই ডেট বা তারিখ দিয়ে দেয়। তাহলে 1941 সালের 12 জুন লন্ডন ঘোষণা শুরু হয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম এটাই কিন্তু আন্তর্জাতিক একটা উদ্যোগ। এইখানে অক্ষশক্তির যে সমস্ত দেশগুলো ছিল, জার্মানি, ইতালি, জাপান, এদের আগ্রাসনকে রুখতে মিত্রশক্তি যে দেশগুলো আছে তারা কি করছে? লন্ডনে মিলিত হয়েছে। তাহলে মিত্রশক্তির দেশগুলো কোনগুলো? ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং কয়েকটি নির্বাসিত দেশ ছিল। সেই নির্বাসিত দেশ কি কি? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। এরাও কিন্তু এই লন্ডন ঘোষণাতে স্বাক্ষর করে। তারা কিভাবে অক্ষশক্তির দেশগুলোকে আটকাবে, এই নিয়ে কিন্তু প্রথম পদক্ষেপ শুরু হয় আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে। এটা গেল লন্ডন ঘোষণা। এরপরে রয়েছে আটলান্টিক সনদ। কত সালে হয়েছিল? 1941 সালের 14 আগস্ট। তাহলে লন্ডন ঘোষণা যখন হয় তার ঠিক 2 মাস পরে আটলান্টিক সাগরে প্রিন্স অফ ওয়েলস নামক একটি যুদ্ধ জাহাজে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল, এই দুজনের মধ্যে সেখানে একটা বৈঠক হয়। সেই বৈঠকে একটা সনদ গৃহীত হয়। সেই সনদে বলা হয় যে বলপ্রয়োগের মাধ্যমে কোনো দেশ দখল করা যাবে না, বা কোনো রকম কোনো যদি বিবাদ হয় সেই বিবাদের শান্তিপূর্ণ মীমাংসা করতে হবে। এটাই ছিল রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠার মূল ভিত্তি। তাহলে দেখো, আটলান্টিক ঘোষণা সাল, তারিখ দেওয়া আছে এবং তার সঙ্গে দুজন রাষ্ট্রনেতার কথা বলা আছে। সেই দুজন রাষ্ট্রনেতা কোন মহাসাগরে কোন জাহাজে আটলান্টিক সনদ স্বাক্ষর করেছিল সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে, মূল মূল বিষয়গুলো। এগুলো কিন্তু লক্ষ্য রাখবে, এমসিকিউ এখান থেকেই হয়। পরে তিনি আছে ওয়াশিংটন ঘোষণা 1942 সালের 1 জানুয়ারি। এই ওয়াশিংটন যে ঘোষণা হয়েছিল, এইখানে 26টি দেশ আটলান্টিক সনদের যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে তারা সমর্থন জানিয়ে ওয়াশিংটনে মিলিত হয়েছিল। এখানে কে কে ছিলেন? মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং সোভিয়েত প্রতিনিধি লিটভিনভ এবং চীনের প্রতিনিধি ছিলেন সুং। এরা সবাই মিলে একটা ঘোষণা স্বাক্ষর করেন। সেই ঘোষণাটার নাম হচ্ছে তোমার ওয়াশিংটন ঘোষণা। এই যে ওয়াশিংটন ঘোষণা, তার একটা দলিল তৈরি করা হয়। সেই দলিলটি সম্মিলিত জাতিপুঞ্জ ঘোষণা নামে পরিচিত। আবার এই ঘোষণাকে অনেকে কি বলেন? ওয়াশিংটন ঘোষণা। তাহলে ওয়াশিংটন সম্মেলন, সেটাই কিন্তু ওয়াশিংটন ঘোষণা। উল্লেখযোগ্য বিষয়, এই সম্মেলনেই কিন্তু প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ শব্দটি ব্যবহার করা হয়েছিল। কোশ্চেনটা ভালো করে মনে রাখবে, কোন ঘোষণায় সম্মিলিত জাতিপুঞ্জ শব্দটি ব্যবহার করা হয়েছিল। এই শব্দটি প্রথমবার ব্যবহার করেন কে? রুজভেল্ট। শব্দটা কি? ইউনাইটেড নেশনস। এই শব্দটি কিন্তু ব্যবহার করেন এবং ওইখানে যে সমস্ত প্রতিনিধিরা ছিলেন তারা কিন্তু ওই শব্দটাকে সবাই মিলে মেনে নিয়েছিল। এই সম্মেলনের একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি? অক্ষশক্তির বিরুদ্ধে
একযোগে লড়াই করা। এবং এই সম্মেলনে যারা যোগদান করেছে, যারা এই সম্মেলনে স্বাক্ষর করেছে, তারা অন্য কোনো চুক্তি বা শপথ গ্রহণ করতে পারবে না অন্যান্য কোনো রাষ্ট্রের সঙ্গে। তাহলে এইভাবেই তোমরা ওয়াশিংটন ঘোষণাটা ভালো করে পড়বে। পরে রয়েছে 4 নম্বরে ভার্জিনিয়া সম্মেলন 1943 সাল। তাহলে এই বৈঠকের মূল উদ্দেশ্য কি ছিল? যুদ্ধের পরবর্তীকালীন যে সময়টা, সেই সময়ে মানবিক এবং সামাজিক উন্নয়ন কিভাবে হবে, সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়। 1943 সালের 18ই মে থেকে 3রা জুন পর্যন্ত 44টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের হট স্প্রিং নামক স্থানে মিলিত হয়েছিল। তাহলে ভার্জিনিয়া সম্মেলন কোথায় হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের হট স্প্রিং নামক স্থানে। এই সম্মেলনে একটা গুরুত্বপূর্ণ বিষয় তৈরি করা হয়েছিল বা একটা সংস্থা তৈরি করা হয়েছিল। সেই সংস্থাটার নাম হচ্ছে কি? FAO, ফাও বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা খাদ্য এবং কৃষি সংক্রান্ত সংস্থা। এই বিষয়টা বা এই সংগঠন সম্পর্কে আমাদের কিন্তু পরে আলোচনা করতে হবে। তাহলে দেখো, বিশ্বে যাতে খাদ্যের অভাব না হয়, দরিদ্র দেশগুলো যাতে খাদ্যের অভাবে শেষ হয়ে যায়, সেই জন্যই কিন্তু এই সম্মেলন অনুষ্ঠিত করা হয়েছিল। সেই সম্মেলনটার নাম কি? ভার্জিনিয়া সম্মেলন। কত সাল? 1943 সাল। এরপরে 5 নম্বরে আমরা চলে আসি মস্কো ঘোষণা। হয়েছিল কত সালে? 1943 খ্রিস্টাব্দে। 1943 খ্রিস্টাব্দের 30শে অক্টোবর আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন প্রভৃতি দেশের যে পররাষ্ট্রমন্ত্রীরা ছিলেন, তারা কিন্তু একটা ইস্তাহার জারি করেন বা একটা দলিলে তারা স্বাক্ষর করেন। এই দলিলটা বা ইস্তাহারটা মস্কো ঘোষণা নামে পরিচিত। এই সম্মেলনে বিশ্ব শান্তি যাতে দ্রুত প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য একটা আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা তারা অনুভব করে এবং এই সম্মেলন নিরস্ত্রীকরণের উপর অনেকটাই গুরুত্ব আরোপ করে। তাহলে মস্কো সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি? বিশ্ব শান্তি এবং হচ্ছে নিরস্ত্রীকরণ। এইখানে কোন কোন দেশ উপস্থিত ছিল এবং কত সালের কত তারিখে মস্কো ঘোষণা অনুষ্ঠিত হয়েছিল। এরপরে চলে আসি আমরা 6 নম্বর পয়েন্ট, তেহরান ঘোষণা। হয়েছিল কত সালে? 1943 খ্রিস্টাব্দের 28শে নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত ইরানের তেহরান শহরে এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে কে কে ছিলেন? মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট, সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান স্টালিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। এরা কি করছে? ইরানের তেহরানে মিলিত হয়েছে। সেখানে মিলিত হওয়ার পর একটা ঘোষণাপত্র স্বাক্ষর করে। সেই ঘোষণাপত্রটা তেহরান ঘোষণা নামে পরিচিত। এই সম্মেলনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। সেই বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে, মানে আন্তর্জাতিক স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং তার সঙ্গে দাসপ্রথা, ক্ষোভ, বিদ্বেষ, অসহিষ্ণুতা যে রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলির পরস্পরের মধ্যে, সেই বিষয়টার উপর জোর দেওয়া হয় এবং এই বিষয়গুলো যাতে দ্রুত সমাধান করা যায় তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এই তেহরান সম্মেলনে। তাহলে তেহরান সম্মেলনে ডেট, তারিখ এবং তার উল্লেখযোগ্য বিষয়গুলো দেওয়া আছে। পরে রয়েছে ডাম্বারটন ওকস সম্মেলন 1944 খ্রিস্টাব্দের 21শে আগস্ট থেকে 7ই অক্টোবর পর্যন্ত এই ডাম্বারটন ওকস সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। এই ডাম্বারটন ওকস সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল ওয়াশিংটনের যে ডাম্বারটন ওকস শহর আছে, সেইখানে এই ডাম্বারটন ওকস সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে কোন কোন দেশ যোগদান করেছিল? ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীনের যে প্রতিনিধিরা রয়েছেন, তারা এই সম্মেলনে যোগদান করেছিল এবং সেই সম্মেলনটার নাম কি? ডাম্বারটন ওকস সম্মেলন। এই সম্মেলনে স্থির করা হয় যে জাতিসংঘের মতোই একটা নতুন আন্তর্জাতিক সংগঠন তৈরি করা হবে এবং সেই সংগঠনটা কি হবে? সম্মিলিত জাতিপুঞ্জ। এই সম্মেলনের মধ্য দিয়েই সম্মিলিত জাতিপুঞ্জের যে গঠন কেমন হবে, সেই গঠনের বিষয়ে কিন্তু আলোচনা করা হয়। প্রথমে বলা হয় এই সম্মেলনে এই প্রতিষ্ঠানটি বা সংগঠনটির 4টি বিভাগ থাকবে। কি কি? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয়। এবং আরো বলা হয় সাধারণ সভার সদস্য হবে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তার প্রতিনিধিগণ সাধারণ সভার সদস্য হবে। এবং এই বিষয়ে আলোচনা করার পর আরেকটা বিষয় আলোচনা করা হয়, সেই বিষয়টা কি? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ থাকবে। সেই স্থায়ী সদস্যপদ কারা পাবে, সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়। সেই স্থায়ী সদস্যপদগুলো কারা পাবে?
আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন। পরবর্তীকালে ফ্রান্সকে স্থায়ী সদস্য পদ দেওয়া হয়। এখান থেকে একটি কোশ্চেন হতে পারে, নিরাপত্তা পরিষদের সব শেষে কোন রাষ্ট্র স্থায়ী সদস্যদের পদ লাভ করে? তাহলে কি হবে? ফ্রান্স। এছাড়াও এখানে 6জন বা 6টি রাষ্ট্র অস্থায়ী সদস্যপদ গ্রহণ করবে। সেই অস্থায়ী সদস্যপদ যারা গ্রহণ করবে তারা কিন্তু প্রতি 2 বছর অন্তর সাধারণ সভা কর্তৃক তারা নির্বাচিত হবে। এবং পরবর্তীকালে আরেকটা বিষয় এই সম্মেলনে গৃহীত হয়, সেই বিষয়টা কি? ভিটো ক্ষমতা। তাহলে ভিটো ক্ষমতা বিষয়টা আমরা বিশদে পরে আলোচনা করব, তবে এখানে একটু বলে দিই। ভিটো ক্ষমতা হচ্ছে যখন কোনো বিষয়ে কোনো রাষ্ট্রের মতপার্থক্য থাকবে, সেখানে সে ভিটো প্রয়োগ করতে পারে। ভিটো প্রয়োগ করার অর্থ হচ্ছে এটাই, কোনো সিদ্ধান্তকে অসম্মতি জানানো। সেই ভিটো ক্ষমতা থাকবে কার কার হাতে? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের হাতে। এরপরে রয়েছে ইয়াল্টা সম্মেলন। কত সালে হয়েছিল? 1945 সালের 4 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত ইয়াল্টা শহরে এই ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে স্টালিন, রুজভেল্ট, চার্চিল এরা মিলিত হন। মিলিত হয়ে একটি জাতিপুঞ্জের খসড়া কি হবে সেই বিষয়ে আলোচনা করা হয়। জাতিপুঞ্জের খসড়া আমরা জানি, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন গণপরিষদ একটি খসড়া তৈরি করেছিল। খসড়া তৈরি করার অর্থ হচ্ছে সংবিধান রচনা করা হবে, সেই জন্য একটা খসড়া। সেরকম একটি খসড়া তৈরি করার জন্য তারা কিন্তু একটা সম্মেলন করে। সেই সম্মেলনটার নাম কি? ইয়াল্টা সম্মেলন। তাহলে এই সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের একটা খসড়া তৈরি করা হয়। সেইখানে সেই সম্মেলনে নিরাপত্তা পরিষদে যে স্থায়ী সদস্যগণ রয়েছেন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, চীন, এদের হাতে ভিটো ক্ষমতা প্রয়োগ করার জন্য যে ক্ষমতা, সেই বিষয়টা প্রদান করা হয় তাহলে ইয়াল্টা সম্মেলন। এছাড়াও এই সম্মেলনে আরো 2টি বিভাগ তৈরি করার কথা বলা হয়। সেই বিভাগগুলো কি কি? আর্থসামাজিক পরিষদ এবং অচি পরিষদ। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই সম্মেলনগুলোর মধ্য দিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের যে বিভাগ কয়টি হবে সে বিষয়ে কিন্তু বিশদে আলোচনা করা হয়েছে। তাহলে সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আর্থসামাজিক পরিষদ, অচি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয়, এইগুলোই হচ্ছে আন্তর্জাতিক সংগঠন বা সম্মিলিত জাতিপুঞ্জের বিভাগ। মানে এই 6টি বিভাগ নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠেছে। পরে 9 আছে সান ফ্রান্সিসকো সম্মেলন। হয়েছিল কত সালে? 1945 সালে 25 এপ্রিল থেকে 26 জুন পর্যন্ত। টানা 2 মাস ধরে সম্মিলিত জাতিপুঞ্জ যে গঠন করা হবে সেই বিষয়ে আলোচনা করা হয় এবং একটি এখানে সনদ প্রণয়ন করা হয়। সেই সনদ প্রণয়নের বিষয়টাকে এখানেই চূড়ান্ত করা হয়। এই সম্মেলনে 50টি দেশের প্রতিনিধিরা 2 মাস ধরে আলোচনা করছে। 2 মাস ধরে আলোচনা করার পর একটা তারা সনদ তৈরি করে। সেই সনদে পরবর্তীকালে পোল্যান্ড স্বাক্ষর করে। স্বাক্ষর করার জন্য সান ফ্রান্সিসকো সম্মেলনের সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 51। তাহলে সনদ বিষয়টা কি? আমাদের ভারতবর্ষে যেমন সংবিধান রয়েছে, সেরকম সম্মিলিত জাতিপুঞ্জকে পরিচালনা করার জন্য একটি সংবিধান রয়েছে। সেই সংবিধানটার নাম হচ্ছে সনদ। পরে পরীক্ষাতে যে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি? তাহলে এইভাবে 51টি দেশ তারা কিন্তু এই সম্মেলনে যোগদান করে এবং তারা একটা সংস্থা গড়ে তোলে 1945 সালের 24 অক্টোবর। সেই সংস্থাটির নাম কি? সম্মিলিত জাতিপুঞ্জ। তাহলে এই সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায়? সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। 2011 সালে দক্ষিণ সুদান যখন এই সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদ গ্রহণ করে, তখন সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 193। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? 193টি। এই সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ দিক, যে সমস্ত দেশ ওই সময় পরাধীন ছিল তাদের থেকে যারা শক্তিশালী রাষ্ট্র ছিল তাদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হতো। তবে উল্লেখযোগ্য বিষয়, ভারত পরাধীন থাকলেও সম্মিলিত জাতিপুঞ্জে অংশগ্রহণ করেছিল বা সদস্য পদ নেওয়ার জন্য তারা যোগ দিয়েছিল। এইভাবে সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করার জন্য যে বিভিন্ন সম্মেলন, সেই সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়েছিল। এরপরে আমরা চলে আসি রাষ্ট্রসংঘের সনদ বা সম্মিলিত জাতিপুঞ্জের সনদ। তাহলে রাষ্ট্রসংঘের সনদের যে শুরু, সেই শুরুতেই একটা প্রস্তাবনা দেওয়া আছে বা মুখবন্ধ দেওয়া আছে বা ভূমিকা দেওয়া আছে। আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রথমেই প্রস্তাবনা দেওয়া আছে। প্রস্তাবনা শুরু হয়েছে কিভাবে?
আমরা ভারতের জনগণ। এইভাবে ভারতের সংবিধানের প্রস্তাবনাটা শুরু হয়েছে। একই রকমভাবে সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ আছে, সেই সনদের প্রথমেই বলা আছে আমরা সম্মিলিত জাতিপুঞ্জের জনসমষ্টি। পরবর্তী প্রজন্মকে যুদ্ধের অভিশাপ থেকে রক্ষা করতে সংকল্পবদ্ধ। এইভাবেই রাষ্ট্রসংঘের সনদ তার প্রথম লাইনটা লেখা রয়েছে। এরপরে আমরা আসি সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের পিছনে যে সমস্ত উদ্দেশ্য এবং নীতিগুলো ছিল, বা আমরা ছোট্ট করে বলতে পারি সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য ও নীতিগুলি কি কি। তাহলে প্রথমে আছে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য। সনদের ১ নম্বর ধারাতে রাষ্ট্রসংঘের 4টি উদ্দেশ্যের কথা বলা রয়েছে। এই উদ্দেশ্যগুলো এখানে একটু বিস্তৃত, একটু বড় করে দেওয়া আছে, তবে বোল্ড যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোই ভালো করে মনে রাখলেই হবে। প্রথমে আছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা। বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং নিরাপত্তা প্রদান করা, বা কোনো রকম কোনো হুমকি এলে তার প্রতিরোধ করবে কে? প্রতিরোধ করবে রাষ্ট্রগুলি সবাই মিলে একত্রিত হয়ে সম্মিলিতভাবে। তাহলে এটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য কি? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিশ্ব বিভিন্ন রকম জাতিতে বিভক্ত, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম জাতি আছে। সেই বিভিন্ন জাতির ভিত্তিতে যাতে রাষ্ট্রগুলির মধ্যে বিভাজন না হয়, সেই জন্য জাতিতে জাতিতে মানবাধিকার এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের ভিত্তিতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, যেটা বললাম আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে বিভাজনের সৃষ্টি না হয়। ৩ নম্বরে কি আছে? আন্তর্জাতিক সহযোগিতা। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানবিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সহযোগিতার বন্ধন তৈরি করা হবে, যেখানে মানবাধিকারের উপর গভীর শ্রদ্ধা প্রদর্শন করা হবে। তাহলে এটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের তৃতীয় উদ্দেশ্য। 4-এ চলে আসি সমন্বয় কেন্দ্র। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলি বিভিন্ন রকম কাজ করে থাকে। সেই কাজগুলোর মধ্যে সামঞ্জস্য তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা হবে। সেই প্ল্যাটফর্মটার নাম কি? সম্মিলিত জাতিপুঞ্জ, যেখানে সমস্ত রাষ্ট্রগুলির একটি মিলন ক্ষেত্র বা কেন্দ্রস্থলে পরিণত হবে। তাহলে এগুলোই ছিল রাষ্ট্রসংঘ বা তোমার সম্মিলিত জাতিপুঞ্জের 4টি উদ্দেশ্য। উদ্দেশ্যগুলো ভালো করে জেনে রাখবে, দেখে রাখবে, পরীক্ষাতে পড়ে। এরপরে আমরা চলে আসি রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জের নীতি। তাহলে সনদের 1 নম্বর ধারাতে উদ্দেশ্য আছে এবং সনদের 2 নম্বর ধারাতে কি রয়েছে? সম্মিলিত জাতিপুঞ্জের 7টি নীতি রয়েছে। সেই 7টি নীতি এখানে আমরা পরপর আলোচনা করব। প্রথমে আছে সার্বভৌম সমতা। দেখো, বিশ্বে ছোট বড় অনেক রাষ্ট্র আছে। বড় রাষ্ট্র ছোট রাষ্ট্রকে আক্রমণ করবে, এটা স্বাভাবিক। কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ তার নীতিতে বলা রয়েছে যে বৃহৎ শক্তিধর রাষ্ট্র হোক আর ছোট রাষ্ট্র হোক, তারা কিন্তু পরস্পরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে। তার সার্বভৌমত্ব যে রয়েছে, সেই সার্বভৌমত্বের প্রতি তারা সম্মান প্রদর্শন করবে। 2-এ আছে সদস্যদের দায়বদ্ধতা। সনদে বর্ণনা করা রয়েছে যে সমস্ত দায়িত্ব, কর্তব্য, সেইগুলো সকল সদস্য রাষ্ট্র সমতার সঙ্গে পালন করে চলবে। এই বিষয়টা সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত রাষ্ট্রের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। 3-এ আছে শান্তিপূর্ণ মীমাংসা। আন্তর্জাতিক ক্ষেত্রে দ্বন্দ্ব হবে, সমস্যা হবে, সংঘাত হবে। তাহলে এই আন্তর্জাতিক ক্ষেত্রে যে সংঘাত, বিবাদ হবে, তার কিন্তু সমাধান কোনো সময় কিন্তু যুদ্ধ নয়। যুদ্ধের বদলে আলাপ আলোচনা, শান্তিপূর্ণ উপায়ে যে কোনো বিরোধের মীমাংসা করতে হবে। এটা সম্মিলিত জাতিপুঞ্জের যে নীতি আছে, 3 নম্বর নীতি। 4-এ বলপ্রয়োগ নিষিদ্ধ। কোনো রাষ্ট্র অপর কোনো রাষ্ট্রকে হুমকি দিতে পারবে না। সেই রাষ্ট্রের যে অখণ্ডতা রয়েছে, সেই অখণ্ডতাকে বিভাজন করতে পারবে না। এটা সম্মিলিত জাতিপুঞ্জের 4 নম্বর নীতি। 5-এ রয়েছে সহযোগিতা প্রদান। সম্মিলিত জাতিপুঞ্জের কোনো দেশ বা কোনো রাষ্ট্র, তার বিরুদ্ধে যদি শাস্তি বিধান হয়, তাহলে সেই শাস্তি বিধান হলে সকল সদস্য রাষ্ট্র কিন্তু সেই কাজে সহায়তা করবে। কিভাবে? অর্থনৈতিক অবরোধের মাধ্যমে। মনে করো সম্মিলিত জাতিপুঞ্জের কোনো সদস্য অন্য কোনো সদস্য রাষ্ট্রকে আক্রমণ করেছে, তাহলে যে রাষ্ট্রটি আক্রমণ করেছে তাকে কিন্তু অন্যান্য যে সদস্য রাষ্ট্র যারা আছে তারা কিন্তু কোনোভাবেই সাহায্য করবে না। সেই যে সাহায্য করবে না, তার প্রথম দিকটা হচ্ছে কি? অর্থনৈতিক অবরোধ করবে। অর্থনৈতিক দিক থেকে ওই রাষ্ট্রটাকে দুর্বল করে দেওয়া হবে। 6-এ আছে অসদস্য রাষ্ট্রের আচরণ। বিশ্বে যে 193টি রাষ্ট্র আছে এমনটা নয়। 193টি রাষ্ট্রের বাইরেও কিন্তু অনেক দেশ আছে
যারা সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয়। তারাও যাতে সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলো পালন করে চলে সেদিকে লক্ষ্য রাখবে কে? রাষ্ট্রসংঘ। এটা গেল 6 নম্বর নীতি। 7 নম্বর নীতি কি আছে? আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়। কোনো রাষ্ট্রের নিজস্ব বা আভ্যন্তরীণ বিষয়ে সম্মিলিত জাতিপুঞ্জের যে অন্যান্য রাষ্ট্রগুলো আছে তারা আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। যদি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয় তাহলে সেটাকে বিশ্ব শান্তির বিরুদ্ধে একটা হুমকি বলে ধরে নেওয়া হবে। তাহলে এইগুলো গেল সম্মিলিত জাতিপুঞ্জের যে নীতি, 7টি নীতি, সেই বিষয়ের আলোচনা। এরপরে আমরা আসি সম্মিলিত জাতিপুঞ্জের যে গঠন কিভাবে হয়েছিল। তাহলে আমরা আলোচনা করেছিলাম রাষ্ট্রসংঘ গঠন করার জন্য বা সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করার জন্য তার 6টি বিভাগ রয়েছে। সেই বিভাগগুলো বা সেই বিভাগ সম্পর্কে সনদের 7-এর 1 নম্বর ধারাতে বিস্তারিত আলোচনা করা রয়েছে। তাহলে সেই বিভাগগুলো কি কি? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আর্থ সামাজিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয়। এই বিভাগগুলো নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করা হয়েছে। প্রথমে কি আছে? সাধারণ সভা। সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বৃহৎ অঙ্গ হচ্ছে সাধারণ সভা। একে বিশ্ব রাজনীতিতে বিভিন্ন নামে অভিহিত করা হয়। মানে এই সাধারণ সভার গুরুত্ব এতটাই বা এতটা বিশাল, তাকে বিভিন্ন রাষ্ট্র দার্শনিকগণ, রাষ্ট্রবিজ্ঞানীগণ তারা বিভিন্ন নামে সাধারণ সভাকে আখ্যায়িত করেছেন। এই বিষয়টা দেওয়ার অর্থ হচ্ছে এটাই, পরীক্ষাতে আসে স্তম্ভ আকারে, সেই জন্যই দেওয়া। প্রথমে আছে বিশ্বের বিতর্ক সভা। মানে সাধারণ সভাকে কে বিশ্বের বিতর্ক সভা বলে উল্লেখ করেছেন, সেটাকে গেটেল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানী, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তিনি সাধারণ সভাকে বিশ্বের বিতর্ক সভা বলে বলেছেন। পরে একটা রয়েছে বিশ্বের আইনসভা বা বিশ্ব সংসদ বলে সাধারণ সভাকে অভিহিত করেছেন কে? তাহলে সাধারণ সভাকে বিশ্বের সংসদ বলে অভিহিত করেছেন লর্ড ব্রাইস। কেন জানো? আমাদের ভারতবর্ষ বা বিভিন্ন রাষ্ট্রের যে আইনসভা রয়েছে, সংসদ রয়েছে, সেই সংসদে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রদেশের প্রতিনিধিগণ সেখানে প্রতিনিধিত্ব করেন। একই রকমভাবে সাধারণ সভায় যে সমস্ত সদস্যগণ থাকেন তারা কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তের যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে এই সাধারণ সভার সংসদ বা অধিবেশন চলে। এই জন্য একে বিশ্ব সংসদ বলেছেন কে? লর্ড ব্রাইস। পরে আরেকটা রয়েছে বিশ্বের উন্মুক্ত বিবেক বলে অভিহিত করেছেন সাধারণ সভাকে কে? সাধারণ সভাকে বিশ্বের উন্মুক্ত বিবেক বলেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব ড্যাগ হ্যামারশেল্ড। তবে এখানে একটা বিতর্ক আছে। বিতর্কটা কি? অনেক ঐতিহাসিক মনে করেন বিশ্বের বিবেক বলে উল্লেখ করেছেন রাষ্ট্রবিজ্ঞানী সোমন। তাহলে বিশ্বের উন্মুক্ত বিবেক এই শব্দটি ব্যবহার করেছেন ড্যাগ হ্যামারশিল্ড। অন্যদিকে সাধারণ সভাকে বিশ্বের বিবেক বলে উল্লেখ করেছেন সুমন। তাহলে এইভাবে তোমরা সাধারণ সভাকে কে কোন নামে অভিহিত করেছেন সেই বিষয়টা দেখবে, আলোচনা করবে। ঠিক আছে? এর পরের দিন আমরা যে দ্বিতীয় পাঠ আলোচনা করব, সেই দ্বিতীয় পাঠে সাধারণ সভার গঠন সম্পর্কে আলোচনা করব। কারণ এক একটা বিষয় এক একটা পাঠে আলোচনা করলে ভালো হয়, তাহলে তোমাদের বুঝতে দেখতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে তোমাদের এই পাঠে আমরা কি কি বিষয় আলোচনা করলাম? জাতিসংঘ থেকে কিভাবে রাষ্ট্রপুঞ্জ তৈরি হলো, সেই সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ তৈরির পিছনে কোন কোন সম্মেলনগুলো হয়েছে সেই সম্মেলন সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবং তার সঙ্গে আলোচনা করলাম সম্মিলিত জাতিপুঞ্জের সনদ, প্রস্তাবনা এবং সনদে উল্লেখিত নীতি এবং উদ্দেশ্য নিয়ে। এই বিষয়গুলো তোমরা কিন্তু একটু ভালো করে জেনে রাখবে, কারণ পরীক্ষাতে পড়ে অনেক সময় যে নিম্নোক্ত কোন নীতিটি সম্মিলিত জাতিপুঞ্জের নয়, এই বিষয়গুলো পড়ে। আমরা যে আগের অধ্যায়টি আলোচনা করেছি সেখানে বাদুং সম্মেলন, পঞ্চশীল নীতি আলোচনা করেছি, সেখানেও কিন্তু এই বিষয়গুলোই আলোচনা করা রয়েছে একটু এদিক ওদিক করে। তাহলে সেই বিষয়গুলোর সঙ্গে এই বিষয়গুলো মানে সম্মিলিত জাতিপুঞ্জের বিষয়, বাদুং সম্মেলনের বিষয়, পঞ্চশীল নীতির বিষয়, এগুলো কিন্তু গুলিয়ে ফেলবে না। ঠিক আছে? দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। লাইক কমেন্ট অবশ্যই করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।